নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অলৌকিক জোনের ঘটনা শেয়ার করেছেন ঝম্পি মুখার্জি। বলছেন, ঘটনাটা আমায় বলেছিলেন আমার এক কাকু। ঘটনাটা শুনে গা শিরশির করে উঠেছিল। ঘটনাটার মধ্যে দিয়েই যেন আমি সেই ফাঁকা নির্জন ফাগুনের রাতের বাস স্ট্যান্ডে পৌঁছতে পেরেছিলাম। অদ্ভুত অনুভূতি। ঘটনাটা পাঠালাম, যদি ভালো লাগে অলৌকিক জোনের শ্রোতা বন্ধুদের অবশ্যই শুনিও। 5 বন্ধু মিলে আমরা সদাশিবের বিয়েতে এসেছিলাম। সদাশিব আমাদের পুরনো বন্ধু। ও অনেক দিন অবশ্য পড়াশুনো ছেড়ে দিয়েছে। আগে কলকাতায় হোস্টেলে থেকে পড়াশুনো করত। গ্র্যাজুয়েশনের পর আমরা টুকিটাকে আরও কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন জোগাড়ের চেষ্টায় ব্যস্ত ছিলাম। সদাশিব তার গ্রামে দেশের বাড়িতে জায়গায় ফিরে গেল। ওখানে ওদের বিস্তর জায়গা, জমি, পুকুর। সদাশিব বড্ড ভালো মানুষ, খুব ভালো ব্যবহার। ও একটু গ্রাম্য স্বভাবের ছিল, কথা একটু গ্রাম্যতার টান। আমরা খুব পেছনে লাগতাম, কিন্তু ও সেটা যে কিভাবে হেসে উড়িয়ে দিত তা নিয়ে মজা করত ভাবাই যায় না। ওকে দেখে শেখার আছে। আমরা পরে সবাই ওর খুব ভক্ত হয়ে পড়ি। ওকে আমরা শিবু বলে ডাকতাম ছোট করে। ও যখন ওর বিয়েতে বৌভাতে নেমন্তন্ন করলো, তখন আমরা সদল বলে চলে গেলাম। আমরা বিয়েতে পাশের গ্রামে বরযাত্রী গেলাম, খুব আনন্দ হলো। আবার বৌভাতেও গেছি, খুব আনন্দ। এবার ফেরার পালা। কালকে আমার অফিস যেতেই হবে, নতুন চাকরি। সোমবার জয়েন না করলে অনেকগুলো ছুটি কাটা যাবে। আনন্দ করতে করতে মজা করতে ওর পেছনে লাগতে লাগতে অনেক সময় চলে গেছে। রাত এত বেড়ে গেছে বুঝতে পারিনি। তাছাড়া ঘড়ি দেখে দেখি এখানকার রাত আর কলকাতার রাত মেলানো যায় না। এখানে রাত মানে মধ্যরাত, আর কলকাতায় তখন সবে সন্ধ্যা। তাই ঘড়ি দেখে কতটা রাত হয়েছে তা ঠিক মেলাতে পারিনি। 5 বন্ধুর মধ্যে 2 বন্ধু লোকাল, ওর কাছাকাছি থাকে, তারা চলে গেল। আর 2 বন্ধু একসাথে গেল, তাদের বাড়িও কাছাকাছি নয়, কিন্তু আমার বাড়ির দিকে না, উল্টো দিকে। একজন বাইক এনেছিল, সেই বাইকেই দুজনে বেরিয়ে গেল। আমি একলা খালি ডিশে লাড্ডুর মতো গড়াগাড়ি খাবো, এই আর কি। শিবুর বাড়ি থেকে বাস স্ট্যান্ড অনেক দূর। যে 2 বন্ধু বাইকে গেল তারাই আমাকে এসে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে গেল। এখানে দেখলাম শুনশান ফাঁকা, তবে আবহাওয়াটা ভালো। এটা শীতের রাত না, গরমও নয়, আবার বর্ষাও না। ফাগুন মাস, আকাশ পরিষ্কার, চাঁদের আলোয় ভরে আছে চারদিক। পথে ঘাটে কত আলো না থাকলেও পরিষ্কার দেখা যাচ্ছে। শহরের মতো ঝাঁ চকচকে আলো না, তবু যেন চাঁদের আলোর একটা অদ্ভুত শোভা, যেটা চট করে শহরে আমরা বুঝতে পারি না। আকাশি সাদা শেড দেওয়া বাস স্ট্যান্ডটা বেশ ঝকঝক করছে। ভালো সিমেন্টের বেঞ্চ, এক কোণে একটু জলের মতো কি পড়ে আছে, তাই এটা একটা বড় বেঞ্চ। ওখানে আমার না বসলেও চলে, কিন্তু মনে চিন্তা আছে। আসার সময় মাঝপথে শুনেছি এটাই লাস্ট বাস। এটা না পেলে তখন কি হবে? অনেকটা দূর শিবুর বাড়ি, পথও চিনি না। মাঝরাতে যে হেঁটে পৌঁছবো তার উপায় নেই। বাস না পেলে এই বাস স্ট্যান্ডেই আমাকে রাতটা কাটাতে হবে। অল্প শীত আছে বলে মা আমাকে শাল দিয়েছেন। গরম লাগছে, খাবার গরমে, তাই জন্য শালটা কাঁধে ফেলে রাখা আছে। কিন্তু বাস স্ট্যান্ডে বসার পর দেখা গেল শহরের ফাগুন আর গ্রামের ফাগুনের মধ্যে তফাৎ আছে। বেশ একটু একটু ঠান্ডা বাতাস বলা যায়। এখন কলকাতায় দুপুরে অল্প করে পাখা চলছে। বাস না পেলে আর কি করব, এখানেই শুয়ে পড়ব। গ্রাম বটে, তবে সুন্দরবন তো আর নয়। রাতে বাঘ বেরোবে না, পরিষ্কার চারদিক। সাপ খোপ আছে নিশ্চয়ই, কিন্তু এখানে নেই। বেশ পরিষ্কার জায়গা, প্রচুর গাছ, জঙ্গলের পথের দুপাশে চওড়া রাস্তা, মাঝে মাঝে নয়নজুলি আর পুকুর। জন্তু জানোয়ার আসবে বলে তো মনে হয় না। বড় জোর কুকুর, ম্যাক্সিমাম শিয়াল, আর ভূত পেত ওসব আমি বিশ্বাস করি না। খানিক বসে আছি, কখন লাস্ট বাস আসবে কে জানে, কিন্তু বুঝতে পারলাম তার থেকে ভয়ানক জিনিস একটা আছে। এখানে শোয়াটা খুব মুশকিল হয়ে যাবে। ভীষণ মশা, এত মশা কামড়াচ্ছে যে দাঁড়াতে বা বুঝতে পারছি না। মশা তাড়াবার উপায় হিসাবে আমি পায়চারি করা শুরু করলাম। তাতে যদি না কামড়ায়, এমন সময় লোকটাকে আসতে দেখলাম। চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে সাদা শার্ট, অল্প ছাপ ছাপ শার্ট আর কালো প্যান্ট পরা। লোকটা খুবই বিমর্ষ, মুখে চারিদিকে তাকাতে তাকাতে গিয়ে আসছে বাস স্ট্যান্ডের দিকে।
লোকটা কপালে হাত রেখে খুব চোখ কুচকে দূরে দেখলো, তার মানে এও বাস যাত্রী, বাস আসছে কিনা দেখছে। কিছু একটা বিড়বিড় করতে করতে বাস স্ট্যান্ডে উঠে দাঁড়ালো। আমি খুব স্বস্তি পেলাম, যাক একজন মানুষ তো পাওয়া গেল, তাও বাসের জন্য। মানুষ যে কত বড় স্বস্তির কারণ হতে পারে, অচেনা মানুষ একটা অচেনা জায়গায়, সত্যি কলকাতার থাকলে বুঝতে পারি না। ভিড়ভাট্টা লোকজন আমার অতিষ্ঠ লাগে, কিন্তু এই লোকটাকে দেখে যে আমার কি ভালো লাগছে, এই ভালো লাগাটা বোঝাবার না, এটা একটা অন্য রকমের ভালো লাগা। আমি ভয় পাচ্ছিলাম না, তবুও হয়তো বোর ফিল করছিলাম, সেটাও হতে পারে। লোকটা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল, আমিও দাঁড়িয়ে রইলাম, বা বলা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার জন্য নাচতে লাগলাম। এখানকার লোক মশারা বোধহয় লোক চেনে, একে তো কামড়াচ্ছে না। লোকটা স্থির দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে হঠাৎ নেমে গিয়ে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দূরে তাকাচ্ছে। বুঝলাম গাড়ি খোঁজার জন্যই অমন করছে, তার মানে অন্তত গাড়িটা আসবে। লোকটা ফের বিড়বিড় করছে, তাই শুনতে পেলাম বলছে গাড়ি কখন আসবে। আমি তো বুঝতে পারছি না, দেরি হয়ে গেছে, কোথায় যাব। বুঝলাম লোকটারও আমার মস্ত অবস্থা। লোকটা আবার ফিসফিস করে কি বলছিল বুঝতে পারলাম না, শুধু আমি কে এই কথাটা বুঝতে পারছিলাম। হতাশ গলায় লোকটা একটা কথা ওড়াচ্ছিল। খানিক বাদে একটা গাড়ি আসার শব্দ পেলাম, উৎকর্ণ হয়ে দেখলাম লোকটা দ্রুত রাস্তায় নেমে গেল। বাস না, একটা সাঁ করে লরি বেরিয়ে গেল। লোকটা বিমর্ষ মুখ করে আবার ফিরে এলো, বিড়বিড় করে বলল চাপা দিয়ে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাবেন? লোকটা বিড়বিড় করে বলল কোথায় যাই, এই মরেছে, এ তো দেখি পাগল। মনে হয় না পাগল, অথচ যাই হোক। আমি যেচেই বললাম আমি এখানে বিয়ে বাড়িতে এসেছিলাম, এখান থেকে কলকাতায় ফিরবো, ধর্মতলায় নামবো, বাস আসবে তো? লোকটা বলল হ্যাঁ। আমি বললাম আপনি কোত্থেকে আসছেন? লোকটা অসহায়ের মতো তাকালো আমার দিকে, বলল কোথা থেকে আসছি? আমি কে বলুন তো? এই মেরেছে, স্মৃতিভংশ কেস নাকি? আমি বললাম আপনি মনে করতে পারছেন না? লোকটা নেড়ে বলল আমি কে? আমি খুঁজছি আমি কে, আমি কোথায় যাব, আমি রাস্তায় আছি কেন? এবার আমি সচকিত হলাম। লোকটার মাথা খারাপ, আহারে বাড়ি থেকে বেরিয়ে এসেছে বোধহয়। কথাবার্তা শুনে খুব গ্রাম্য বলে মনে হলো না। এখন চাঁদের আলোয় মনে হলো শার্টটা ছাপে কিছু একটা লেগে আছে। দূর থেকে হর্ন পেলাম, লোকটা বলল বাস আসছে। আমিও বললাম বাস আসছে। আমি নেমে যাচ্ছি, তখন লোকটা বলল সাবধানে যাবেন, পেছন থেকে চাপা দিয়ে যাবে লরি। মাথা খারাপ মানুষ। আমি গিয়ে রাস্তায় দাঁড়ালাম। বাস আসলে আমি ওঠার পরেই বাসটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আরে আমি তো সবে পাদানিতে পা দিয়েছি, পিছনে লোকটা তো উঠতেই পারলো না। আরে ভাই করো কি, পেছনের লোকটা তো উঠতে পারলো না বলে পেছন দিকে তাকালাম। চলন্ত গাড়ি থেকে উঁকি মেরে দেখলাম পেছনে কেউ নেই। কন্ডাক্টর বলল আপনি তো একাই ছিলেন দাদা, আর তো কেউ ছিল না। আমি ওপরে উঠে গিয়ে ভালো করে ঝুঁকে ঝুঁকে দেখলাম, কোথাও নেই। বাসটা দারুণ স্পিড নিয়েছে। বাসের ভেতরে মোটা জোনা 5 লোক হবে। তাদের মধ্যে 2 জন বোধহয় কলকাতার যাত্রী আমার মতো, পোশাক আশাক কোনো বিয়েবাড়ি থেকে ফিরছে দেখে মনে হলো। আর 3 জনকে স্থানীয় বলে মনে হলো। কিন্তু ওই লোকটাকে তো বাসে দেখতে পেলাম না। কি আশ্চর্য, নিচেও তো ছিল না। বাসটা ব্রেক করেছিল, টাল খেয়ে পড়ে যাচ্ছিলাম। পেছন থেকে স্থানীয় লোকগুলো ধমকে উঠল, এই মরণের চালান গাড়ি চালাচ্ছিস কেন রে? এই জোরে জোরে চালাতে গিয়ে সেদিন একটা লোককে মেরে দিলি। এই তো এই বাস স্ট্যান্ডের কাছেই মেরে দিয়েছিল, অপরজন বলল। কন্ডাক্টর প্রতিবাদ করলো, আমরা মারিনি, বাসে মরেনি, মাঝ রাস্তায় নেমে গাড়ি দেখছিল, পেছন থেকে লরি এসে মেরেছে। যেখানে যা হবে আমাদের দোষ না? অন্যজন বলল, আরে আমি তো সেদিন ওখানে ছিলাম, কি বিচ্ছিরি অবস্থা, সাদা শার্ট, ছাপ রক্ত, লোকটা এখানকার ছিল না, চিনতে পারেনি কেউ, কালো প্যান্ট, সাদা শার্ট, রক্তে মাখামাখি। আমি চমকে উঠলাম। একজন কন্ডাক্টরকে বলল, হ্যাঁ রে, লোকটা কে জানা ছিল? ড্রাইভার উত্তর দিল, না লোকটাকে জানা যায়নি, কে জানে কে।
আমার যেন শরীরটা শিরশির করে উঠল। ঠিক ওই রকম ছাপা শার্ট তো হয় না, ওগুলো তাহলে রক্ত ছিল। এই লোকটাকে আমি দেখেছি, তাই কি আমায় বলল সাবধান, লরি চাপা দেবে? সে কি মনে করতে পারছে না সে কে, তাই পথে বেরিয়ে খুঁজছে, রোজ এখানে এসে দাঁড়ায়? তবে তাহলে আমি একজন অশরীরীর মুখোমুখি হয়েছিলাম। ভয়ের সাথে এক বেদনা, এক বুক বেদনা আমাকে হতাশ করে দিল, বিবশ করে দিল। কানে বাজতে লাগলো হতাশ সেই গলা, আমি কে, আমি কে। সত্যি কিছু কিছু ঘটনা মানুষকে এমনভাবে নাড়িয়ে দেয় যেগুলো বিশ্বাস অবিশ্বাসের বেড়াজাল থেকে অনেক দূরে। চলে যাচ্ছি সরাসরি আজকে দ্বিতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন শ্রীমতী রত্না চক্রবর্তী। ওনার অন্য রহস্য সিরিজ থেকে আবার একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। বলছেন, এ ঘটনা আমি শুনেছিলাম এক বৃদ্ধ মহিলার কাছে। আমি যখন আমার পা ভালো ছিল তখন কাছাকাছির মন্দিরে যেতাম। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে আমার বড্ড ভালো লাগে। ওইটুকুই দেখতাম, আবার ফিরে আসতাম। আমার বাড়ির কাছে একটা কালী মন্দির আছে। বছর 3 আগে অবধি সেখানে আমি প্রত্যেক দিন সন্ধ্যায় আরতি দেখতাম। ওদের সাথে বসেই খঞ্জনি বাজাতাম, খুব ভালো লাগতো। একবার আমি এক মন্দিরে গেছি, আরতি হতে দেরি আছে। যে ঠাকুরমশাই পুজো করেন তার আসতে একটু দেরি হবে, তার একটা অন্য কাজ পড়েছে, সেটা সেরে আসবেন। তখন এক ভদ্রমহিলার সাথে গল্প হচ্ছিল। উনি আর ওনার স্বামী দুজনেই বৃদ্ধ, দুজনেই অনেক বয়স হয়েছে, রোগা চেহারা। একজন মানুষকে দেখলে কেমন যেন একটা শান্তি হয়, তাদের চেহারার মধ্যে এক প্রশান্তির ভাব থাকে। টুকটাক কথা হতে লাগলো। আমি আবার মঙ্গলচণ্ডীর কথা তুললাম, মঙ্গলচণ্ডীর বাড়ির গল্প বললাম ওনাকে। সবাই তো আর বিশ্বাস করে না, বলে এইসব বানানো গল্প, কিন্তু ওনারা আগ্রহ সহকারে শুনলেন। ওনার স্বামী অবশ্য একটু দূরে সিঁড়িতে অপর প্রান্তে বসে জব করছিলেন, চোখটা বন্ধ ছিল। জানি না, হয়তো শোনেননি, কিন্তু উনি খুব ভালোভাবে শুনছিলেন। তখন ভদ্রমহিলা আমায় বললেন, আমার বাড়িতে একটা ছোট শ্রীকৃষ্ণের মন্দির আছে। মন্দির বলতে সেই ছোট্ট ঘরে ঠাকুর থাকে। মন্দিরও টালির চালের, আমার বাড়িও টালির চালের। অল্প খানিকটা জমির ওপর আমার বাড়ি। শাক সবজি গাছপালা আছে। আমার আর আমার স্বামীর ওই একটাই শখ, ঠাকুর পুজো করা, একটুখানি বাগান করা, সবজি টবজি বসানো, এইগুলো আমাদের শখ। উনি ঠাকুর পুজো করেন, ঠাকুরের নিত্য ভোগ দেন, যা ভোগ দেন সেটাই আমরা খাই। আমরা আসলে একটু নিরামিষাশী, মাছ মাংস আমাদের বাড়ি আসে না। যা রান্না করি তাই ঠাকুরকে দিই। কিন্তু আমার রাধাকৃষ্ণ না, ছোট কৃষ্ণ, গোপাল নয়, গোপালের থেকে একটু বড়, তাই বছর 8 কৃষ্ণ, কিন্তু খুব চঞ্চল। এ আমার পূর্বপুরুষের পুজো না। আমরা একবার দল বেঁধে পাড়ার লোকেরা বৃন্দাবন গেছিলাম। তখন কৃষ্ণ মূর্তি দেখে আমার বড় ভালো লেগে যায়, আমার স্বামীরও ভালো লাগে। তবে ওখানে কিন্তু মূর্তি অনেক দাম। আমাদের কাছে তো অত টাকা ছিল না, কিন্তু আসার আগের দিন যখন ফিরছি তখন দেখি একজন মাত্র একটাই মূর্তি বিক্রি করছে। সেটা আমাদের পছন্দ করা মূর্তিটা। তার কাছে আগের দিন দেখেছিলাম অনেক মূর্তি আছে, আজ সব বিক্রি হয়ে গেছে, শুধু এটাই পড়ে আছে। সে হিন্দিতে আমার কর্তাকে বলল, নিয়ে যাও না বাবা, গোপাল যাবে না অন্য কোথাও, তোমার জন্যই বসে আছে। খুব দুষ্টু ছেলে, খুব দুরন্ত। যারা বিক্রি করে তারা অনেক সময় এমন মধুর মধুর কথা বলেন, শুনতে ভালো লাগে, আর খারাপ কিছু তো বলছে না। খুব কম দামে তিনি আমাদের দিয়ে দিলেন, ভাবাই যায় না। কৃষ্ণ নিজে আমাদের কাছে এসেছেন বলেই আমরা মনে করলাম, কেন এত কম দামে এই মূর্তি পাওয়া সম্ভব না। আমরা তো দুজনে খুব খুশি। যে জমি জায়গাটায় থাকি সেটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল। কানাই সোনাকে নিয়ে বাড়ি আসার পর সে গন্ডগোল একেবারেই মিটে গেল। আসলে পাশে যারা জমি কিনেছিলেন ওনারা চাইছিলেন আমাদের জমিটুকু কিনতে। ওনারা বড় বাড়ি করবেন, সবটা মিলে সুবিধা হবে, তা না হলে ওনাদের জমিটা একটু লম্বাটে হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বিক্রি করার ইচ্ছা ছিল না। কিন্তু ওনাদের অনেক প্রতিপত্তি, ওনারা খুব রুষ্ট হয়েছিলেন, সব মস্তানদের সাথে ওঠা বসা। আমরা ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু কেন জানি না ও ভদ্রলোকেরা এখানে জমিটা আর কিনলেন না। অন্য কোথাও কমে ভালো ফ্ল্যাট পেয়েছেন, কিনে নিলেন, আর অশান্তি রইল না। আমাদের ছেলেপুলে হয়নি, দুজনেই পুজো আচ্ছা নিয়েই থাকি আর ঘুরে ঘুরে বেড়াই। উনি যখন চাকরি করতেন তখন এত ঘোরাঘুরি করা যেত না। এখন তো আমরা মুক্ত, যেখানে যাই কানাইকে সঙ্গে নিয়ে যাই। বিশ্বাস যাবে না ভাই, একবার বিয়ে বাড়িতে গিয়ে আটকে পড়েছিলাম।
ফিরে আসারই কথা, কিন্তু শ্রাবণের বিয়ে। ফেরার সময় খুব বৃষ্টি, আনকা জায়গায় ঘুম আসেনি। ভোর রাতে স্বপ্ন দেখছি গোপাল ঘ্যান ঘ্যান করে কাঁদছে, বাড়ি চল না, বাড়ি চল না গো, একা থাকতে পারি না। ভাই বললে বিশ্বাস করবেন না, হাত ধরে যেন টানছে, ঠিক ছোট 6-7 বছরের বাচ্চা ছেলেদের মতো বায়না করছে। মন এত খারাপ হয়ে গেল, ঘুমের ঘোর কাটতেই মনে হলো, ভাবছি বাড়িতে কানাইকে রেখে এসেছি, তাই কানাই এমন স্বপ্ন দেখালো। কিন্তু ভাই, ওই হাতটা নাকের কাছে আনতেই দেখলাম চন্দনের গন্ধ। এই কবজির কাজটা ধরে টানছিল। আমার বয়স হয়েছে, আমি কিচ্ছু মাখি না, বুড়ো মানুষ, বিয়ে বাড়ি থেকে আর গায়ে গন্ধ মাখবো? শুধু একখানা ভালো কাপড় পরেছি আর মাথায় সিঁদুর, আর গায়ে টুকটাক গয়না। চুপি চুপি আমার স্বামীকে ডেকে কথাটা বললাম। উনি নাকের কাছে হাতটা তুলে ধরতেই বললেন, এ তো তুলসীর গন্ধ। বোঝো ভাই, আমি পাচ্ছি চন্দনের গন্ধ, উনি পাচ্ছেন তুলসীর গন্ধ। ভোর হতেই বাড়ি রওনা দিলাম। মনের ভুল নয় তো? ঘরে ফিরলাম, চাবি খুলছি, এমন সময় দুধওয়ালা এসে বলল, কে এসেছে আপনাদের বাড়ি? বাজার দোকান গিয়েছিলেন বুঝি দুজনে? নাতি নাতনিকে হয় বুঝি? সারা বাড়ি দৌড়াদৌড়ি করছে। আমি তো অবাক, বাইরে তালা ঝুলছে, ভেতরে তারা নাচানাচি করছে। তখনই বুঝলাম আপনারা একটু বাদেই আসবেন, কাছাকাছি গেছেন, আর দুটো বাড়ির দুধ দিয়ে আপনারটা দিতে এলাম। এই ছেলেটি আমাদের দুধ দিয়ে যায়, মাদার ডেয়ারির দুধ। বুড়ো মানুষ, রোজ যেতে পারা যায় না দুধ আনতে, সকালে সাইকেল করে বাড়ি বাড়ি দিয়ে যায়, কোনো সমস্যা থাকে না। আমরা তো দুজনের দিকে তাকালাম। ঘরে আবার কে থাকবে? নাতি নাতনি কোথা থেকে আসবে? কেন, তোমাকে কেউ সাড়া দিল? ছেলেটা সে বলে, না না, এখানকার বাচ্চারা খুব চালাক, অচেনা লোক ডাকলে সাড়া দেয় না। আমি ডেকেছিলাম, উত্তর দেয়নি। দৌড়াদৌড়ি বন্ধ করে ঘরের দৌড়ের সামনে দাঁড়িয়েছিল। পায়ের শব্দ পেলাম, বুঝতে পারছি কোনো ছেলে বা মেয়ে। ওই পায়ে মলের শব্দ পাচ্ছি, না হলে ছেলেই ভাবতাম, জোর পায়ের শব্দ। কিন্তু নুপুরের জন্য ভাবতাম মেয়ে হবে। উত্তর দিল না, দৌড়ের সামনে দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে দেখে লুকিয়ে পড়ছে, দুষ্টু আছে। কিন্তু আমার একদিকের বাড়িতে কোনো প্রতিবেশী থাকতো না, ফাঁকা জমি, কিন্তু একটা ঘরে হিন্দুস্তানি বউ বাচ্চা নিয়ে থাকতো। তাদের সাথে গল্প করা হতো। তা পার্বতীরা পরের দিন কথায় কথায় বলল, পরশু কোন বাচ্চা পাড়ায় রাত্রেবেলা ঘ্যান ঘ্যান করে কাঁদছিল। প্রথমে তো ওরা ভাবছিল আমার বাড়ির থেকে শব্দ আসছে, কিন্তু আমার বাড়িতে তো কোনো বাচ্চা নেই, অন্য কোনো বাড়ির হবে। ওর বর শুনতে পায়নি, সে ঘুমোচ্ছিল। সে বলেছে নাকি বিড়ালের কান্না। পার্বতীয়া বলছে ছোট বাচ্চার কান্না হলে মনে হতো বিড়াল কাঁদছে, কিন্তু এ তো বড় বাচ্চার গলা, বড় বাচ্চার ঘ্যান ঘ্যান। এ কান্না ভোরের দিকে এসে শুনেছিল। এবার তো পরিষ্কার বুঝলাম, আমার কোনো নাতি নেই, ফাঁকা বাড়িতে দৌড়ুদৌড়ি কে করবে? নাতনিও নেই, পায়ে মল পড়ে ঘুরে বেড়াবে, তাহলে ঘ্যান ঘ্যান কে করছে? তা সেই থেকেই রাতে ভাই কোথাও থাকতে যাই না, যদি হয় তাকে সঙ্গে করে নিয়ে যাই। প্রথম মনে দ্বিধা ছিল, আমি যে ব্যাগে করে নিয়ে যাব, আমি তো কল ঘরে যাব, গাড়িতে কত লোক উঠবে, কত ছোঁয়াছুতো, ঠাকুরের তো কষ্ট হবে। কিন্তু পরে আমার কর্তা স্বপ্ন দেখেছেন, কানাই বলছে তার কোনো কষ্ট হয় না, সে আমাদের সঙ্গেই যাবে, তার অমন বেড়াতেই ভাল লাগে, তাই কোথাও থাকতে হলে ওকে নিয়েই ঘুরি। এসব ওনাদের মনের ভুল হতে পারে, যে দুধ দিতে এসেছিল সেও ভুল শুনতে পারে, কিন্তু আমার চোখে জল এসেছিল। ওদের গল্প শুনে মনে হয়েছিল মঙ্গলচণ্ডী বাড়িতে একবার ভোগে নুন হয়নি বলে ভেতর থেকে শব্দ আসছিল, নুন দেয়নি খেদি, নুন দেয়নি। এমন হয়, সবাই শুনতে পায় না, সবাই সব কিছু দেখতেও পায় না, কিন্তু কেউ কেউ কিছু কিছু জিনিস অনুভব করে। সেরকম ভাগ্যমানের সংখ্যাই বা কজন। অসংখ্য ধন্যবাদ, সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল, কি অদ্ভুত। আগের দিনও আমরা দৈব ঘটনা পেলাম, খুবই ভালো লেগেছে। আজকে আরও একটা দৈব ঘটনা। দৈব ঘটনাগুলো আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে পড়তে, খুব মনটা ভালো হয়ে যায়। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে, প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্ট। আর ভালো লাগলে লাইকটা করতে একদম ভুলে যেও না, তোমাদের লাইক কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ দেয়। আজকে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন শম্পা চ্যাটার্জি, রুবি ব্যানার্জি, সুমন সমাদ্দার, কমেন্ট করেছেন মালবিকা দে বিশ্বাস,
আমার আবাসনে দুটো বউ সারা রাত ধরে লোকের দরজায় নিশি ডাকে আর নাচ করে, রাতে ঘুমোতে দেয় না কাউকে। এটা ভূত না আর একটা শব্দ উনি বলেছেন, আমি এটা বলতে পারছি না, বুঝতে পারছি না। হার্স দে, উর্বশী বসাক, সাইনার সুবীর, দ্য স্টাডি স্পট 09, মৌসুমী মিদ্দে, কমেন্ট করেছেন মালা দাস, কমেন্ট করেছেন সৌমেন্দু রায়চৌধুরী, শিবাশিস সেন লিখেছেন দুটো ঘটনায় অ্যাট দ্য এন্ড খুব প্যাথেটিক। সুব্রত ভাদ্রই লিখেছেন আগের দিনের ঘটনাতে পুরোটাই গাঁজাখুরি, বাস্তবে এমন হয় না কোনো দিন। আচ্ছা দেখুন দাদা, বাস্তবের কতটুকু আমরা জানি, আমি আপনি যেখানে আমরা থাকি যেটুকু দেখি সেটাকেই বাস্তব ভাবে, কিন্তু আপনার আমার জানার বাইরে একটা বিশাল বড় পৃথিবী আছে। সুভদ্রা শারমিন লিখেছেন খুব ভালো লাগলো, সংঘমিত্রা শর্টস। জ্যোতিকা কুণ্ডু লিখেছেন জয়মা কালী। টিনা শর্মা কমেন্ট করেছেন মারিয়া বারুই, ক্ষমা করবেন। কমেন্ট করেছেন কাকলি পাত্র, কমেন্ট করেছেন তিয়াশা দাস। হার্স DS90 লিখেছে আমরা যারা জমিদার বাড়ি বা রাজবাড়ি দেখবেন, বাড়িতে অন্য কোনো জায়গায় মা কালীর মন্দির আছে কিন্তু বাড়ির মধ্যে দুর্গার দালান আছে, কিন্তু মা কালীরে রাখতো না। বর্তমানে মা কালী, ওনার বক্তব্য হচ্ছে বর্তমানে মা কালী বা বড় ঠাকুরের পুজো বা মন্দির বৃদ্ধি পেয়েছে। রুমা X3NB লিখেছেন কি করুণ পরিণতি। অমিতা ঠাকুর লিখেছেন ঘটনা শুনতে চলে এলাম। পার্থ সাহা, অস্মিতা সান্যাল, রনিক ঘোষ, মারিয়া ভট্টাচার্য লিখেছেন গাঁজাখড়ি। আচ্ছা ঠিক আছে। উর্বশী বসাক, সোহিনী 2010 লিখেছেন ফার্স্ট স্টোরিটা ভীষণ ক্রিপি। নিতাই শীল, RMPXUW লিখেছেন দুর্বল শরীর আর রাস আলাগা। আচ্ছা, বিনু বর্মন, গুঞ্জন ব্যানার্জি এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, এভাবেই আমাদের সঙ্গে থাকুন।